আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে জামাতার আমিরের সেই বহুল আলোচিত স্ট্যাটাস, যেটা নিয়ে আসলে ইতোমধ্যে ব্যাপক আলোচনা, ব্যাপক আলোড়ন হয়ে গেছে। কিন্তু এর মধ্যে জামাত একটি ব্যাখ্যা দিয়েছে যে তার যে স্ট্যাটাসটি, তার যে অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে তার অ্যাকাউন্টটি তো ভেরিফাইড ছিল। সেই ভেরিফাইড আইডি কি এভাবে হ্যাক করা যায় কিনা? হ্যাক করা যায়, কিন্তু বিষয় হচ্ছে এখানে ২ টা দিক আমাদেরকে দেখতে হবে। প্রথমত, তার আইডিটা হ্যাক হয়েছে কিনা? আর যদি না হয়ে থাকে, অথবা যদি হয়েও থাকে, জামাতের আমিরের মতবাদের সাথে এটার খুব বেশি পার্থক্য আছে কিনা? এটা আমাদেরকে আসলে খুঁজে দেখতে হবে। প্রথমত, তার আইডি হ্যাক হয়েছে কিনা? তো তার আইডি হ্যাক হবার, তার যে আইডি হ্যাক হয় নাই, তার একটা প্রমাণ হচ্ছে যে আইডি হ্যাক হবার ৯ ঘন্টার মধ্যে আইডিটি পুনরুদ্ধার করা গেছে। যেই ভেরিফাইড একটা আইডি যদি হ্যাক হয়ে যায়, সে আইডি পুনরুদ্ধার করা এতটা সহজ কাজ না। একটু জটিল এবং এটাতে যথেষ্ট পরিমাণে সময় নেয়। কোনো ক্ষেত্রে এটা ১৫ দিন পর্যন্ত সময় চলে যায়। তো খুব দ্রুত নিলেও আসলে তার ৪৮ ঘন্টা তার সময় ন্যূনতম লাগার কথা। সেটা না হয় বাদই দিলাম। আইডি হ্যাক হবার পরে ১ম যে কাজটা তার দরকার ছিল যে তাৎক্ষণিক জানিয়ে দেওয়া যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে। এই আইডি থেকে কেউ কোনোরূপ স্ট্যাটাস দিলে, স্ট্যাটাস দেওয়ার ৯ ঘন্টা পরে ব্যাপক সমালোচনার মুখে কেন আপনি জানালেন? ১ ঘন্টার মধ্যে জানাতেন যে আমার আইডিটা হ্যাক হয়ে গেছে এবং সেখান থেকে এরকম একটা স্ট্যাটাস দেয়া হয়েছে। সেটা কিন্তু জামাত করে নাই। এবং আমার আমার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটাও যদি আমি অন্য কোথাও অন্য কোনো ডিভাইস থেকে কেউ খুলে দেয়, সেখানে আমার সাথে আমার একটি নোটিফিকেশন আসবে। জামাত কিন্তু সেই নোটিফিকেশন এখনো দেখাতে পারেনি যে এই জাতীয় কিছু তাদের কাছে এসেছে কিনা। তাহলে আসলে বোঝা যাচ্ছে যে মানে পারিপার্শ্বিক সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে আইডিটা আসলে হ্যাক হয়নি, এটা জামাতের মতবাদ। কিন্তু আসলে কি জামাত আসলে এই ধরনের মতবাদে বিশ্বাসী? এইটা একটু বিশ্লেষণ করতে হবে। জামাতের আসলে নারীদের উপর মনোভাব কি? কিছু বিষয় আমি মনে করি, এখন পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে যে জামাতের আমির এই জাতীয় বক্তব্য দিয়েছেন। কারণ হচ্ছে জামাতের যে অন্যান্য যে মতবাদগুলো ইতোপূর্বে তারা জামাত নারীদেরকে নিয়ে যে ধরনের মতবাদ, যে ধরনের বক্তব্য তারা দিয়েছেন, সেগুলোতে আমার কাছে বিশ্বাস হতে শুরু করেছে যে এই কাজটা উনি করতে পারেন। প্রথমত, খুব দ্রুত সাম্প্রতিক সময়ে জামাতের আমির বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি নারীদের বিষয়ে কিছু কথাবার্তা বলেছেন। সেখানে তিনি বলেছেন নারী নেতৃত্ব তিনি মানেন না। এই জায়গাটা, নারী নেতৃত্ব উনি মানেন না, নারীদেরকে প্রধানমন্ত্রী হিসেবে আল্লাহ তৈরি করেন নাই, নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করেন নাই। এই বক্তব্যগুলোর মধ্যেও আসলে দ্বিচারিতা আছে। যদি নারী নেতৃত্ব আপনারা না মানেন, তাহলে ১৯৯৬ সালে যখন যুগপৎ আন্দোলন করেছিলেন বিএনপির বিরুদ্ধে, তখন কি নারী নেতৃত্ব মেনে নিয়ে করেন নাই শেখ হাসিনার সাথে? এবং ২০০১-এ যখন জোট করেছিলেন বিএনপির নেতৃত্বে, সেই নেতৃত্বে কি নারী নেতৃত্ব ছিল না? ২০০৮-এ যখন নির্বাচন করেছেন, সেই নির্বাচনেও কি নারী নেতৃত্ব ছিল না? তো আপনাদের যখন সুবিধা হয় তখন আপনারা নারী নেতৃত্ব মানেন। এখন যখন আসলে নিজেদের একটি আইডেন্টিটি হওয়ার সুযোগ হয়েছে, এখন এসে আপনারা নারী নেতৃত্ব মানেন না। নারীদের শুধু ভোট লাগবে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবেন না, তাদেরকে নমিনেশন দেবেন না। ইভেন যখন অন্যান্য দলের সাথে জোট করবেন, সেখানে যে নারী নেতৃত্বরা থাকবে তাদেরকে পর্যন্ত বাদ দেওয়ার শর্ত দেবেন। অথচ নারীদের ভোট আপনাদের ঠিকই লাগবে। মুখে বলবেন যে নারী নেতৃত্ব মানেন না, কিন্তু ইতিহাস বলে যে আপনারা নারী নেতৃত্ব মানেন। এই দ্বিচারিতার জায়গাটা আসলে জামাতকে স্পষ্ট করতে হবে যে তারা আসলেই নারী নেতৃত্বের বিষয় কি, তাদের বক্তব্য কি। এটা একটা স্পষ্ট বক্তব্য। একেকবার একেক রকম কথা বলবেন, তাহলে আসলে আমরা কনফিউজড হয়ে যাই। এবং জামাতের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই জায়গাটা অন্তত স্পষ্ট করবেন। জামাতের আমিরের নারী বিদ্বেষী স্ট্যাটাস এবং জামাতের নারী বিদ্বেষী কর্মকাণ্ডের বিস্তারিত আমরা আলোচনার আগে আমি আপনাদের সামনে কিছু টেকনিক্যাল বিষয় প্রশ্ন তুলে রাখতে চাই। আমি চাই যে এই বিষয় নিয়ে আপনারা নিজেরাও চিন্তা করেন, নিজেদেরকে প্রশ্ন করেন। বিষয়টা হচ্ছে, যিনি জিডিটা করতে গেলেন জামাতের পক্ষ থেকে হাতিরঝিল থানায়, তিনি বললেন যে বিকেল ৪টায় জামাতের আমিরের অ্যাকাউন্টটি হ্যাক হয় এবং ৪:৩০টায় ওনারা জানতে পারেন সেই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং বিকেল ৫টায় সেই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়। তো বিকেল ৫টায় যদি আপনার অ্যাকাউন্টটা পুনরুদ্ধার হয় এবং আপনি ৪:৩০টায় জানতে পারেন যে সেটা হ্যাক হয়েছে, তাহলে আপনি ১২ ঘন্টা পরে কেন গেলেন জিডি করার জন্য? আপনি তো ১ ঘন্টার মধ্যে জিডি করতে যেতে পারতেন। ৬টার সময় চলে যেতেন জিডি করতে। ৫টায় যেহেতু আপনার পুনরুদ্ধার হয়ে গেছে, আপনি ৬টায় চলে যেতেন থানায় জিডি করতে। কিন্তু সেটা আপনি করলেন না। আপনি করলেন ৪টায়, ১২ ঘন্টা পরে।
প্রায় 12 ঘন্টা পরে এই 12 ঘন্টা দেশে ব্যাপক সমালোচনা হলো এবং সেই সমালোচনার মুখে গিয়ে বাধ্য হলেন জিডি করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতে। অপরদিকে দেখেন জিডিতে ওনারা সাংবাদিক সম্মেলনে বললেন 4:30টার সময় অ্যাকাউন্টটি তারা জানতে পারে যে হ্যাক হয়েছে, অথচ জিডিতে লিখে আছে 4:55 অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তো 4:30টায় যদি জিডিটা আপনি জানতে পারেন যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, তাহলে 4:37 যখন অ্যাকাউন্টটি থেকে এই স্ট্যাটাস দেওয়া হলো, সেই স্ট্যাটাসটি বাংলায় ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, যিনি জামাতের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, তিনি 4:53 সেই স্ট্যাটাসটি বাংলায় অনুবাদ করে শেয়ার করলেন। তো এটা যদি জামাতের মতবাদ না হয়, তাহলে আপনাদের এরকম জামাতের ঢাকা মহানগর দক্ষিণের আমিরের মতো একটা দায়িত্বশীল জায়গা থেকে উনি কি এটা শেয়ার করতেন? এটা স্বীকার করেন যে বিষয়টা আপনাদের মতবাদ ছিল। এখন শাক দিয়ে মাছ ঢাকার যে প্রচেষ্টা করছেন, মানুষ না এতটা বোকা না। জামাত আমাদেরকে যেভাবে বোকা ভাবে, আসলে কি আমরা এতটা বোকা? এখানে আরও একটি ট্যাকটিক্যাল বিষয় আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আমরা ইতিমধ্যে সবাই জানি বাংলাদেশে জামাতের একটা অনলাইনে ইকোসিস্টেম আছে এবং জামাতের অত্যন্তভাবে শক্তিশালী অনলাইনে তাদের একটা সাইবার টিম আছে। তো যারা 1 ঘন্টার মধ্যে এরকম একটা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে সেটা তারা পুনরুদ্ধার করতে পারে, তারা এই অ্যাকাউন্টটি হ্যাক হওয়া ঠেকাতে পারলো না? মানে এই প্রশ্নটা আসে না? এবং তারা যে বক্তব্যটা বলছে যে অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করা হয়েছিল রাষ্ট্রপতি ভবনের অবস্থান থেকে, রাষ্ট্রপতির অফিস থেকে এই অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করা হয়েছে। কি অদ্ভুত প্রশ্ন! মানে গোজামিল দেওয়ার একটা লিমিট থাকা উচিত। আবার অপরদিকে তারা বিএনপির দিকেও আঙুল তুলছেন। জামাতের আমিরের যে স্ট্যাটাসটি নিয়ে আমাদের এত আলোচনা হচ্ছে, সেখানে জামাত কি আসলে কি ধরনের মনোভাব নারীদের ক্ষেত্রে পোষণ করে, সেটার একটা প্রমাণ হিসাবে আমি একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পুরো ভিডিওর ক্লিপটা দিয়ে দিচ্ছি, আপনারা যাদের দেখার ইচ্ছা তারা দেখে নেবেন। আমি শুধু প্রয়োজনীয় কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা এটা একটু দেখেন। আমি জামাতের সাথে এনসিপির এই জোটটা অ্যাবসলিউটলি বিরোধিতা করি এবং আমি মনে করি যে বিশেষত এখন এসে যেটা দেখতে পাচ্ছি, নারীদের প্রতি যে দলগুলোর একদমই একটা প্রতিহিংসা পরায়ণ এবং বিদ্বেষ পরায়ণ মনোভাব যে দলগুলো রাখে, তাদের সাথে বসতে যাওয়াটা, তাদের সাথে কথা বলতে যাওয়াটা বা তাদের সাথে জোট করার স্বপ্ন দেখাটা, এটা আমার দলের সক্রিয়তা এবং চরিত্র পুরোটাই নষ্ট করেছে। এবং সেই ক্ষেত্রে ধরেন এই যে মানে জামাতের ছাড়াও তো এখানে 10 দলীয় জোট, অনেকগুলো দল আছে, এমন দল আছে যারা মেয়েদের সাথে মানে নারীদের সাথে মানে পলিটিক্যাল এক টেবিলে কথা বলতে পর্যন্ত চায় না। সে কারণে আসলে জোটের যত আলাপ আলোচনা ছিল, আমার দল থেকে তাদের সাথে কথা বলা হয়েছিল, কোনো আলাপে কোন নারী কখনো উপস্থিত ছিল না। সো এই যে তাদের কথা বলতে না চাওয়াটা এবং তাদের একসাথে রাজনীতি করতে না চাওয়াটা, তাদেরকে বাইরে বের হবে কিনা সেটা নিয়ে সারাক্ষণ প্রশ্ন করা, একই সাথে তাদের মানে কর্মঘণ্টা নিয়ে সারাক্ষণ প্রশ্ন তোলা, কিন্তু সেটা নিয়ে এই সবকিছু মিলিয়ে আসলে আমি এই জোটের এবং একই সাথে আমার পার্টিরও একাধিক অবস্থান ছিল যে স্বতন্ত্র একক ইলেকশন করবে এবং এখানে পার্টির আহ্বায়ক, পার্টির মূলনীতি আসলে কোনোভাবে ভোটে তোলা যায় না, যেটা মানে গণতন্ত্র হিসেবে বলা হচ্ছে আমার পার্টি থেকে যে গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা গণতান্ত্রিক উপায় ছিল কিনা সেটা ভেবে দেখতে হবে, কারণ পার্টির যেটা মূলনীতি, যেটা বারবার উচ্চারিত হয় এবং সেটা আসলে ভোটে তোলা যায় কিনা আসলে আপনার অবস্থান। তো এই হচ্ছে জামাতের আমিরের এবং জামাতের নারীদের সম্পর্কে চিন্তা ভাবনা। এই ভিডিওটা থেকে যেই ক্লিপটা আমি শেয়ার করলাম, সেখান থেকে আপনারা কি দেখতে পাচ্ছেন? জামাতের দ্বিচারিতা, নারীদের প্রতি তাদের যে বিদ্বেষ, সেটা কিন্তু প্রমাণ পাওয়া যায় এবং তাদের যে মনোভাব, সেটাও কিন্তু সেখানে প্রকাশ পায়। জামাতের আমিরের যে স্ট্যাটাসটি, এই স্ট্যাটাসটি যে তারই,
এবং জামাতের মনোভাব যে এরকমই, সেটা আরও একটি প্রমাণ হচ্ছে নারীদের কর্মঘণ্টা নিয়ে কিছুদিন আগে তারা জামাত যে বক্তব্য দিয়েছে, সেটাতে বোঝা যাচ্ছে যে নারীদেরকে নিয়ে তাদের আসলে মনোভাব এরকমই। কারণ নারীদের কর্মঘণ্টা যখন আপনারা 5 ঘন্টা নিয়ে আসতে চান এবং সেখানে বলতেছেন, আমি আপনাকে দর্শকদেরকে একটা নিজেকে প্রশ্ন করতে বলবো। আপনার একটি কোম্পানি আছে, আপনার একটি অফিস আছে, সেখানে আপনি একজন এমপ্লয়িকে, পুরুষ একজন এমপ্লয়িকে আপনি একই বেতনে, ধরেন আপনি তাকে 20,000 টাকা বেতন দেন। এই একই বেতনে যদি আপনি একটা পুরুষ রাখতে পারেন, হ্যাঁ? সেই কর্মঘণ্টা যদি আপনি 5 ঘন্টা হয়, তাহলে আপনি একই বেতনে কেন একজন নারীকে রাখবেন? এইটার মাধ্যমে আসলে জামাত যেটা চেয়েছে সেটা হচ্ছে যে মেয়েদেরকে এই বিভিন্ন কাজে নিয়োগ যারা দেন তাদেরকে নিরুৎসাহিত করা, যে ভাই আপনি যদি তাকে নিয়োগ দেন তা আপনার কিন্তু কর্মঘণ্টা 5 ঘন্টা হবে। সেক্ষেত্রে সে তাকে নিবে না। এই যে আসলে মেয়েদেরকে ঘরবন্দি করার যে আসলে তাদের যে পরিকল্পনা, এটা হচ্ছে তারই একটা অংশ। কর্মঘণ্টা কমিয়ে আনলে, অপরদিকে বলছেন যে যদি সেখানে যে ক্ষতিটা হবে, সেই নিয়োগকর্তার যে ক্ষতি হবে সেটা সরকার থেকে আপনারা দিয়ে পোষায় দিবেন। 3 ঘন্টা যে কাজ সে কম করবে, সেই কাজের যে স্যালারিটা সেটা আপনি সরকার থেকে ভর্তুকি দেবেন। টাকা কি আপনার পকেট থেকে আসবে? আমার ট্যাক্সের পয়সা। আমার ট্যাক্সের পয়সায় আপনি এই ধরনের উদ্ভট কাজকর্ম করবেন, আমি মানব কিনা সেটা তো আসলে আমাকে জানাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, সেখানে আরও একটি কথা জামাত বলেছে, সেটা হচ্ছে যারা বাসায় থাকবে, ঘরে থাকবে, তাদেরকে আপনারা সম্মানিত করবেন। তাহলে আপনারা চাচ্ছেন কি? নারীরা বেকার হয়ে ঘরে বসে থাকুক? নারীদের তাদের কাজকর্ম বাইরে এসে কাজ করা আপনারা নিচ্ছেন না, সেই বিষয়টা আপনারা স্পষ্ট করেন। সব কিছুতেই জামাত কেন অস্পষ্টতা রাখে? জামাত কি আসলে একটা অস্পষ্ট দল? আপনাদের মূলনীতি কি মানুষকে অস্পষ্ট রাখা, কনফিউজড রাখা? আপনি স্পষ্ট করেন। আমি আইনজীবী, আদালতে আমি অনেক বিচারক দেখেছি, নারী আইন বিচারক। তো আপনি কি চাচ্ছেন সেখানে তারা বিচারক হবে না? জামাতকে এই জায়গাটাতে স্পষ্ট করতে হবে। পুলিশে, আর্মিতে, বিচারকে, আইনজীবীতে, ডক্টর, প্রত্যেকটা জায়গায় নারীদের অংশগ্রহণ সমান। আপনাকে বলতে হবে যে আপনি নারীদেরকে কোন কোন জায়গায় দেখতে চান, কতটুকু কর্মঘণ্টা হবে, কি কি চান, তাদের পোশাক কেমন হবে, পুরো বিষয়টাকে জামাতকে স্পষ্ট করার সময় এসেছে। এবং নারীদেরকেও প্রশ্ন করতে হবে জামাতকে, যে আপনারা আমাদেরকে স্পষ্ট করেন আসলে আপনাদের মতবাদ কি, আমরা কতটুকু স্বাধীনতা পাবো, আমরা কতটুকু কাজের সম্মান পাবো, আমাদেরকে কি পরিমাণ কর্মঘণ্টা হবে, আমাদের পোশাক কেমন হবে, সব কিছুতে আপনাদের কি কি মতবাদ আছে। যেহেতু বারবার আপনারা এগুলো নিয়ে প্রশ্ন তুলছেন, আপনারা বলতে হবে যে আপনাদের মধ্যে আসলে কি আছে, আপনাদের চিন্তায় কি আছে, আমাদেরকে নিয়ে, নারীদেরকে নিয়ে কি কি পরিকল্পনা তাদের আছে, এটা তাদেরকে স্পষ্ট করতে হবে। এবং বিশেষ করে আমি এই আহ্বানটা করব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে, যারা বিভিন্ন ইউনিভার্সিটির ইলেকশনে মোটামুটি যারা এই জামাত শিবিরের নেতৃত্বাধীন যেই দলকে তারা ভোট দিয়ে গেছেন, তাদেরকে এখন প্রশ্ন করতে হবে যে ভবিষ্যতে যদি জামাত কখনো নির্বাচিত হয়, তাহলে তাদের আসলে নারীদের বিষয়ে মনোভাব কি হবে। কারণ এই পর্যন্ত যা কিছু দেখতে পাচ্ছি, তাদেরকে তো তাদের নারী বিদ্বেষী মনোভাব দেখা যাচ্ছে। তাদেরকে তো দেখা যাচ্ছে যে তারা শুধুই ভোগের বস্তু মনে করছে। এখন তাদেরকে স্পষ্ট করতে হবে যে আদৌ তারা নারীদের কোন ধরনের সম্মানে বিশ্বাস করে। এই বিষয়ে আরও একটি প্রশ্ন আমি জামাতের আমিরের কাছে করতে চাই। জামাতের আসলে জামাতকে এই বিষয়ে স্পষ্ট করতে হবে। ধরেন যে নারী শিক্ষিকা যারা আছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষিকা আছেন, তারা কি তাদের স্টুডেন্টদেরকে পড়াবেন না? বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, সেখানে তো 18 বছরের ঊর্ধ্বে যে সকল ছেলেমেয়েরা থাকে তারাই পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়গুলোতে। তারা যথেষ্ট পরিমাণে ম্যাচিউর। তো সেখানে কি যেই নারী শিক্ষিকারা আছেন, তারা স্টুডেন্ট যারা পুরুষ ছাত্র আছে তাদেরকে পড়াবেন না? আসলে আপনাদের বক্তব্যটা কি, একটু স্পষ্ট করেন। সবকিছু নিয়ে কেন এত অস্পষ্ট? জামাতের তো প্রত্যেকটা বিষয় নিয়ে অস্পষ্টতা। জামাতের শরিয়া আইন নিয়ে, শরিয়া একবার বলছেন করবেন, একবার বলছেন করবেন না, আবার বলছেন নারীদের বিষয়ে আপনাদের একবার এক এক রকম বক্তব্য। আবার হিন্দু, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে বা অন্যান্য যে কোনো ধর্মের মানুষ যারা আছে তাদের সাথে আপনার একই রকম। আপনাদের লোগোটা নিয়ে পর্যন্ত আমাদেরকে অস্পষ্ট করে রেখেছেন, কোনটা আপনাদের লোগো কোনটা না সেটা বুঝতে পারছি না। একটার মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহু আছে, আরেকটার মধ্যে দেখতে পাচ্ছি আল্লাহু নেই। একটার মধ্যে দেখতে পাচ্ছি ইয়াকুমুদ্দিন আছে, আরেকটার মধ্যে দেখতে পাচ্ছি ইয়াকামুদ্দিন নেই। তো আসলে আপনাদের লোগো কোনটা?
আমরা তো কনফিউজ। জামাত কি আসলে আমাদেরকে ধারাবাহিকভাবে কনফিউজ করে রাখতে চায় যে কোনটা তাদের লোগো, এটা নিয়েও আমাদেরকে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, তাদের কাছ থেকে ব্যাখ্যা চাইতে হবে। আচ্ছা, জামাতের আরও একটি অস্পষ্টতার জায়গা হচ্ছে পররাষ্ট্রনীতি। জামাত বারবার বলছে তাদের পররাষ্ট্রনীতি। ভারত বিষয়ে আপনাদের মনোভাব কি? আপনারা একবার বলছেন বিএনপির ভারতের সাথে আতাত হয়ে গেছে, আবার অপরদিকে আপনারা বলছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কোনটা আপনাদের স্ট্যাটাস আমরা বুঝতে পারছি না। আপনারা আসলে কোনটা চাচ্ছেন? সকল কিছুতে এত অস্পষ্টতা কেন? সব কিছুই গোপন, সব কিছুই অস্পষ্ট, এখান থেকে বেরোয় আসে। এটাকে আসলে মানে কি বলে? আমি জানি না এটাকে কি বলে। আমি আপনাদের কাছে জানতে চাই এটা কি বলে। এবং যে সকল মেয়েরা এই পর্যন্ত জামাতের নমিনেশন নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে ইলেকশন করেছেন, তাদেরকে আমি বলবো আপনারা আপনার দলকে প্রশ্ন করেন যে ভবিষ্যতে আপনাদের অবস্থানটা কোথায় হবে, কি তাদের পরিকল্পনা আপনাদেরকে নিয়ে, এটা তাদের কাছে জানতে চান। এখন সময় এসেছে তাদের কাছে জানতে চাওয়ার। সব কিছুতেই অস্পষ্টতা নিয়ে থাকলে হবে না। দেশ কিভাবে চালাবে, তাদের দেশের স্বাধীনতা বিষয়ে তাদের মনোভাব কি, শরিয়া আইন বিষয়ে তাদের মনোভাব কি, নারী বিষয়ে তাদের মনোভাব কি, ভিন্ন ধর্মাবলম্বীদের বিষয়ে তাদের মনোভাব কি, ভিন্ন ধর্মের লোকদের প্রতি তাদের অবদান কি। এখন সময় এসেছে প্রশ্ন করার। কিছু কিছু বিষয়ে জামাতকে স্পষ্ট করতে হবে। পররাষ্ট্র বিষয়ে জামাতকে স্পষ্ট করতে হবে। তাদের ভারতের সাথে সম্পর্ক কি সেটা তারা স্পষ্ট করতে হবে। নারীদের বিষয়ে তাদের স্পষ্ট করতে হবে। শরিয়া বিষয়ে তাদেরকে স্পষ্ট করতে হবে। ভিন্ন ধর্মের মানুষের প্রতি তাদের মনোভাব কি সেটা তাদেরকে স্পষ্ট করতে হবে। তাদের লোগো কোনটা সেটা নিয়ে তারা স্পষ্ট করতে হবে। দেশ কি তারা কিভাবে চালাবে, কর্মঘণ্টা কি হবে, সকল বিষয় তাদেরকে আসলে স্পষ্ট করতে হবে। আর অস্পষ্টতা চলবে না। তাদেরকে প্রশ্ন করার সময় এসেছে, তাদেরকে স্পষ্ট করতে হবে। আপনাদেরকে প্রশ্ন করার আহ্বান রেখে বিদায় নিচ্ছি আজকের মতো। বাংলাদেশ জিন্দাবাদ।